হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের ক্লাস 10-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ভলিউম 2 যেটা রয়েছে মাধ্যমিক প্রস্তুতি, তার মডেল অঙ্কের মডেল কোশ্চেন পেপার 1 যেটা রয়েছে তার প্রত্যেকটা কোশ্চেন এখানে সমাধান করব ধরে ধরে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এই চ্যানেলে আপ টু ক্লাস 12 এবং জয়েন্ট এন্ট্রান্সের ম্যাথমেটিক্স, এছাড়াও আপ টু ক্লাস 10 ম্যাথমেটিক্স প্লাস সায়েন্সের যাবতীয় ভিডিও আপলোড করা হয়। তো তোমরা চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দাও যারা যারা সাবস্ক্রাইব করোনি, আর বেল আইকনটি প্রেস করো যাতে তোমরা কোনো নোটিফিকেশান মিস না করো। তো চলো একে একে অঙ্কগুলো করতে থাকি। দেখো কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটির ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ কোশ্চেন কি বলেছে, R% বার্ষিক সরল সুদের হারে পি টাকার টি বছরের সুদ 1 টাকা হলে, এখানে 4টা অপশন এখানে দেওয়া আছে, কোনটা হবে? তাহলে কি বলেছে, সুদ বলা আছে, সুদ কি বলেছে, আই টাকা হলে, ঠিক আছে, সুদ হচ্ছে এটা আই টাকা। সুদ যদি আই টাকা হয় তাহলে সেটা কত হবে? তাহলে ইন্টারেস্ট আই বলে দেওয়া আছে এখানে। তাহলে দেখো আই সমান কি কি জানি আমরা, পি আর টি বাই 100, এটা জানি। তাহলে এখানে এবার কি লিখতে পারি, এবারে যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে পি আর টি ইন্টু 1 সমান কত, 100 ইন্টু আই, তাহলে আই ইন্টু 100 বা 100 আই এটাকে লিখতে পারি, ঠিক আছে। দেখো এটা কত অপশান আছে, এটা অপশান আছে হচ্ছে অপশান বি আছে, ঠিক আছে, এটা হবে সি, এটা বি দেওয়া হয়ে গেছে, এটা সি হবে, ঠিক আছে। তারপরে দেখো দুয়েরটা কি বলেছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েলস ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাওয়া যায় পিভি সমান আর টি, আর একটি অশূন্য ধ্রুবক এটা বলা আছে, ঠিক আছে। এখানে টি এবং 1/p এর সঙ্গে ভি সরল ভেদে ব্যস্ত ভেদে যৌগিক ভেদে সরল এবং ব্যস্ত ভেদে আছে, তাহলে কোনটা হবে? তাহলে কি বলেছে এখানে, পিভি সমান পিভি সমান এখানে বলা আছে আর টি, আর একটা এখানে এখানে কি বলা আছে, ধ্রুবক বলা আছে, ঠিক আছে। এখানে কি বলেছে, টি এবং 1/p এর সাথে ভি, তাহলে ভি বের করতে হবে, ভি কোন ভেদে আছে, তাহলে ভি সমান আমরা কি পাবো, আর বাই পি ইন্টু টি। তাহলে এখানে কি আরটা তো ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক, তাহলে ভি, তাহলে কনস্ট্যান্টগুলো কি আছে, সমানুপাতিক 1/p ইন্টু টি আমরা লিখতে পারি। এবার দেখো আমরা কি জানি যে কোনো চলরাশি, এগুলো চলরাশি, কোনো চলরাশি যদি অন্য একাধিক চলরাশির গুণফলের সাথে সরল ভেদে থাকে তাহলে আমরা কি বলতে পারি, প্রথম চলরাশি ওই চলরাশিগুলির সাথে যৌগিক ভেদে আছে, তাহলে এটা কি হবে উত্তর, এটা হবে যৌগিক ভেদ, ঠিক আছে, এইটা হবে অপশন সি। 3 দাগের কি বলেছে দেখো, একটি বৃত্তের 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তটির কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, বৃত্তটির কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত? তাহলে আমরা বৃত্তটা আঁকি, যদি কত হবে, ধরো একটা বৃত্ত এখানে দেওয়া আছে, বৃত্তটার এখানে একটা জ্যা আঁকলাম, বৃত্তটির কেন্দ্রে কি করে, এটা হচ্ছে সমকোণ উৎপন্ন করে এই জ্যাটা, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বোঝা গেল। তাহলে কি বলেছে, বৃত্তটির কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব, এটা ধরো ও একটা কেন্দ্র, বৃত্তটির কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব মানে কি, জ্যাটার উপর একটা আমি যদি লম্বটা নিই, এটা লম্ব, তাহলে সেটাই হবে দূরত্ব, তাহলে সেই দূরত্বটা বের করতে বলেছে, ধরে নিই ডিস্টেন্সটা ওডি, এটা বের করতে বলেছে। তাহলে বৃত্তের কি জানি আমরা, এটা কি ব্যাসার্ধ ও এ, তাহলে ও এ সমান ও বি কি হয়, কেননা বৃত্তের ব্যাসার্ধ দুটো সমান। এইবার দেখো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে, ধরো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ও এ সমান ও বি, এটা পেয়েছি। তাহলে দুটো যদি বাহু সমান হয় তাদের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে ও এ বি সমান কত হয়, ও বি এ, এটা আমরা লিখতে পারি। তাহলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো বাহু হচ্ছে সমান, ঠিক আছে। এবার এই কোণটা দেখো 90 ডিগ্রি, ও ডি এ, তাই তো, তাহলে ও ডি এ সমান কত, 90 ডিগ্রি। এবার ত্রিভুজ তাহলে ও ডি এ, এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হবে দেখো, এই কোণটা কত হবে, এ ও ডি, ও ডি এর ক্ষেত্রে এ ও ডি, এই কোণটা কত হবে, 180, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি আমরা জানি, তাহলে 180 মাইনাস এটা 90 ডিগ্রি, তাই তো, এটা 90 ডিগ্রি প্লাস এটা কত, এই কোণটার এই কোণটা কত হয়, সমান, ও এ বি আর ও বি হচ্ছে সমান, আমরা পেয়েছি। আবার এই কোণটা কত, 90 ডিগ্রি, তাহলে এইটা 90 ডিগ্রি হলে এই দুটো কোণ সমান হলে কত, এটা 45, এটা 45, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ও এ বি যেটা, ও এ বি সেটা 45 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে 180 ডিগ্রি, মানে এবার ও ডি এর ক্ষেত্রে আমরা কি পাবো, 180 ডিগ্রি মাইনাস
এটা 90 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি এক্ষুনি বের করলাম যেটা, তাহলে প্লাস 45 ডিগ্রি, তাহলে এটা কত হবে 180 মাইনাস 135 ডিগ্রি, তাহলে এটাও হবে কত 45 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আমরা পেয়ে গেলাম এওডি মানে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এটা 45, এটা 45, এটা 90। এবার দেখো এই কোণটা কি সমান, তাহলে ওডি সমান এডি এটা বলতে পারি, তাই তো? এবার ওডি সমান এডি যদি হয় তাহলে আমরা বলতে পারি এখানে কি ওডি সমান এডি, এটা বলতে পারি। এবার এবি সমান কত বলা আছে, এবি ত্রিভুজ এই যেটা বৃত্তের জ্যা সেটা বলা আছে কত 18 সেন্টিমিটার, এটা বলে দেওয়া আছে 18 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এডি সমান কত, এডি সমান অর্ধেক, তাই তো? কেননা আমরা জানি কি কোনো বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এডি সমান ডিবি, এডি সমান কত হয় ডিবি হয়। তাহলে এডি সমান ডিবি যদি হয় তাহলে আবার দেখো এবি সমান কত 18 সেন্টিমিটার, তাহলে এডি সমান কত হবে 9 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে এ ডি সমান কত এবি বাই 2, এটা লিখতে পারি, তাহলে কত হবে 9 সেন্টিমিটার। তাহলে এডি সমান যদি 9 সেন্টিমিটার হয়, আবার আমরা কি পেয়েছি এডি সমান ওডি, তাহলে ওডি সমান কত হবে, ওডি সমান 9 সেন্টিমিটার হবে, তাহলে এটাও হবে 9 সেন্টিমিটার, ঠিক আছে? ওডি সমান হবে 9 সেন্টিমিটার। এর ওডিটাই চেয়েছে, মানে কেন্দ্র থেকে জ্যাটার উপর যে উচ্চতা, মানে জ্যাটার যে লম্ব যে দূরত্ব সেটাই চেয়েছে, তাহলে এটাই হবে 9 সেন্টিমিটার, উত্তর হবে। দেখো অপশন কত আছে, অপশন হবে এটা সি, ঠিক আছে? অপশন হবে সি। এবার দেখো চারেরটা, বোঝা গেল? একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড এবং 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে একটা কোণ বলা আছে 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড, আর আরেকটা কোণ বলা আছে কত 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড, ঠিক আছে? এই দুটো কোণ এখানে বলে দেওয়া আছে। তাহলে কি বলেছে, তৃতীয় কোণটির বৃত্তীয় মান, কোনো ত্রিভুজে দুটো কোণ বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, দুটো কোণের সমষ্টি বের করব, ঠিক আছে? দুটো কোণের সমষ্টি বের করে 180 থেকে আমরা তাকে বাদ দেবো। বোঝা গেল? তাহলে এখানে দুটো কোণের সমষ্টি কত হয় 35 ডিগ্রি আমরা বের করি আগে, 35 ডিগ্রি প্লাস 57 মিনিট 4 সেকেন্ড, 35 ডিগ্রি প্লাস 57 মিনিট প্লাস 4 সেকেন্ড প্লাস 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড, এই দুটো যোগ করো, সেখানে প্লাস চিহ্ন না দিলেও, ঠিক আছে? এবার দেখো, তাহলে দেখো ডিগ্রির সাথে কি করবো, আমার নিয়মটা জেনে নাও, 35 ডিগ্রির সঙ্গে আমরা 39 ডিগ্রি আমরা যোগ করব, তাহলে কত হচ্ছে 35 প্লাস 39 70, এটা 74 ডিগ্রি হবে। 57 মিনিট আর 2 মিনিট, 57 ডিগ্রি 57 মিনিট প্লাস 2 মিনিট, মিনিটের সাথে মিনিট যোগ করবো, সেকেন্ডের সাথে সেকেন্ড যোগ করবো, তাহলে 57 মিনিটের সাথে যদি 2 মিনিট যোগ করি কত হয় 59 মিনিট, আর 4 সেকেন্ডের সাথে 56 সেকেন্ড যোগ করলে কত হয় 60 সেকেন্ড। এইবার দেখো কি করব, 60 সেকেন্ড আছে, এটা 60 সেকেন্ড মানে কি 1 মিনিট, তাহলে আমরা লিখতে পারি 74 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি প্লাস 59 মিনিট প্লাস 60 সেকেন্ড সমান 74 ডিগ্রি প্লাস 59 মিনিট, 60 সেকেন্ড আবার কত 1 মিনিট, তাহলে 59 মিনিট প্লাস 1 মিনিট সমান আমরা লিখতে পারি 74 ডিগ্রি, 59 মিনিট প্লাস 1 মিনিট মানে কত হচ্ছে 60 মিনিট। এবার 60 মিনিট সমান কত 1 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি 74 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি সমান এটা হবে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এবার দেখো তৃতীয় কোণ কত হবে, তৃতীয় কোণ, অতএব তৃতীয় কোণ সমান কত হবে 180 ডিগ্রি থেকে মাইনাস 75 ডিগ্রি, এটা বাদ দেবো, তাহলে এটা কত হবে, তাহলে 105 ডিগ্রি, তৃতীয় কোণটি কত হবে 105 ডিগ্রি হয়ে গেল। এবার এর বৃত্তীয় মান আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে বৃত্তীয় মান কি করে বের করব, তাহলে দেখো আমরা কি জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান কত পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে পাই বাই 180 রেডিয়ান, তাহলে 105 ডিগ্রি সমান কত হবে পাই বাই 180 ইন্টু 105, তাহলে এটা হিসাব করে আমরা যত হবে সেটা হবে উত্তর। তাহলে এখানে কাটো 5 দুগুণে 10, 5 একে 5, 5 3 15, 17 3 5 6 30, তাহলে হচ্ছে 3 7 21, 3 3 দুগুণে 6, তাহলে 7 পাই বাই 12 এটা হবে উত্তর। তাহলে উত্তরটা কত হবে 7 পাই বাই 12 রেডিয়ান।
ঠিক আছে, এইটা আছে অপশন বি। তাহলে অপশন বি এইটা হবে উত্তর, 7π/12 রেডিয়ান। বোঝা গেল কিভাবে করতে হবে। তাহলে ডিগ্রির সাথে ডিগ্রি গুণ করব, মিনিটের সাথে মিনিট, আর সেকেন্ডের সাথে সেকেন্ড আমরা এই যোগ করব, গুণ বলছি। ডিগ্রির সাথে ডিগ্রি করব, মিনিটের সাথে মিনিট করব, সেকেন্ডের সাথে সেকেন্ড আমরা যোগ করে যেটা পাবো, তারপর এটা 75 ডিগ্রি 180 থেকে সেটা আমরা বাদ দেবো, বাদ দিয়ে 105 ডিগ্রি হলো, তাকে আবার আমরা কি করব, বৃত্তীয় পদ্ধতিতে আমরা প্রকাশ করব। ঠিক আছে, 5 দাগের বলছে দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। ঠিক আছে, ব্যাসার্ধের অনুপাত কত বলেছে, 1:2। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধের অনুপাত ধরে নাও, আর একটা R1 বলা আছে (R2). ঠিক আছে, তাহলে R1 ধরে নিচ্ছি আমি, R1:R2 সমান বলা আছে 1:2 এটা বলা আছে। তাহলে R1 সমান আমি ধরে নিচ্ছি x, আর R2 সমান এখানে বলা আছে 2, মানে 2x আমি ধরে নিচ্ছি। এটা x একক, এটা হচ্ছে 2x একক, এটা ধরে নিচ্ছি। তাহলে দুটো গোলকের আয়তনের অনুপাত চেয়েছে। ঠিক আছে, নিরেট গোলকের, তাহলে কত হবে, V1:V2। তাহলে আমরা লিখতে পারি 4/3 পাই R1³ একটা হবে, ডিভাইড বাই 4/3 পাই R2³ ঠিক আছে, V1/V2 করে দিচ্ছি। তাহলে এটা সমান কত হবে, 4/3 ইন্টু পাই R1³, R1 মানে হচ্ছে কত x, এখানে ধরেছি x³ বাই 4/3, এটা হচ্ছে পাই R2³, তাই তো। R2 মানে কত, 2x, তাহলে 2x এর কিন্তু R2 মান 2x, মানে এর হোল কিউব। বোঝা গেল। তাহলে এটা কত হবে, 4/3 কেটে দাও, পাই কেটে দাও, তাহলে x³ বাই 2 দুগুণে 4 দুগুণে 8, 8x³। তাহলে x³ কেটে দাও, তাহলে কত হবে, 1/8। তাহলে রেশিওটা কত হবে, V1:V2, দুটো গোলকের আয়তনের অনুপাত হবে 1:8। তাহলে এর উত্তরটা কত হবে, এটা হবে বি, অপশান বি আছে। ঠিক আছে, 6টা কি বলেছে, কোনো পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 30 এবং সংখ্যাগুরু মান 24 হলে মধ্যমা হবে। ঠিক আছে, যৌগিক গড় বলা আছে 30, সংখ্যাগুরু মান বলা আছে 24। তাহলে আমরা কি জানি, সংখ্যাগুরু মান সমান 3 ইন্টু মধ্যমা, এই সূত্রটা মনে রাখবে, -2 ইন্টু যৌগিক গড়, এটা আমরা জানি। তাহলে এখানে কত বলা আছে, যৌগিক গড় বলা আছে 30। ঠিক আছে, আর সংখ্যাগুরু মান বলা আছে হচ্ছে এখানে 24। তাহলে আমরা লিখছি 24 সমান 3 ইন্টু মধ্যমাটা বের করতে বলেছে, -2 ইন্টু যৌগিক গড় বলা আছে হচ্ছে 30। ঠিক আছে, যেটা বলা আছে সেটা লিখলাম। তাহলে এখানে দেখো কত হবে, 30 দুগুণে 60, তাহলে 24 সমান 3 ইন্টু মধ্যমা -30 দুগুণে 60। তাহলে 24 60টাকে এদিকে আনলে কত হবে, 24 + 60, 24 + 60 সমান 3 ইন্টু মধ্যমা। তাহলে কত হবে, 60 70 80, এখানে হবে 84 সমান 3 ইন্টু মধ্যমা। তাহলে মধ্যমা আমরা বের যদি করতে চাই কত হবে, 84/3 ভাগ করে দিলাম 84/3 দিয়ে। তাহলে এটা কত, 3 দুগুণে 6, 24, 3 8 24। তাহলে এটা হবে 28। ঠিক আছে, মধ্যমাটা হবে 28, এটা আছে অপশন এতে। বোঝা গেল। 2 দাগের কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% এবং প্রথম বছরের মূলধন P টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন কত হবে। দেখো আমরা কি জানি যে দ্বিতীয় বছরের মূলধন সমান কি, প্রথম বছরের শেষে যে চক্রবৃদ্ধি যে সমূলটা হয় সেটাই দ্বিতীয় বছরের মূলধন হয়। তাহলে কি বলেছে, মূলধন আমার বলে দেওয়া আছে কত, এখানে P টাকা, মূলধন সমান P টাকা বলে দেওয়া আছে। সুদের হার বলা আছে এখানে R%, এটা বলে দেওয়া আছে। তাহলে দ্বিতীয় বছরের মূলধন আমাকে চেয়েছে। ঠিক আছে, দ্বিতীয় বছরের মূলধন চেয়েছে। তাহলে কি হবে, দ্বিতীয় বছরের মূলধন মনে করি হচ্ছে P2 যদি হয় দ্বিতীয় বছরে, তাহলে কি হয়, এটা সূত্রটা P × 1 + R/100 হয়। এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 2, দ্বিতীয় বছরের শেষে চেয়েছে। তাহলে P × 1 + এখানে R/100 তাই তো, মানে প্রথম বছরের শেষে যে চক্রবৃদ্ধি সমূলটা হয় সেটা দ্বিতীয় বছরের মূলধন হয়। আচ্ছা, প্রথম বছরের শেষে হয়, তাহলে n সমান এখানে 1 হবে। ঠিক আছে, এটা 2 নয়, এটা 1 হবে, তাই তো। তাই প্রথম বছরের শেষে এটা হয় চক্রবৃদ্ধি সমূল, সেটাই দ্বিতীয় বছরের কি হয়, মূলধন হয়। দ্বিতীয় বছরের শুরুতে মূলধন চেয়েছে।
তাহলে এইটাই হয়, তাই তো। এবারে উত্তরে তোমাদের যেটা দেওয়া আছে সেটা আমি করে দিচ্ছি, এটা রাখলে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা এখানে কি করবে, এটা লসাগু করে দাও এখানে। তাহলে 100 প্লাস আর উপরে 1 আছে, 1টা না লিখলেও চলবে। তাহলে কি হয়, দ্বিতীয় বছরের শুরুতে মূলধন সমান কত, এটাই হবে উত্তর। 2 দাগের কি বলেছে, এবিসি হচ্ছে ক্রমিক সমানুপাতি, ঠিক আছে। সংখ্যা হলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কি হবে বের করতে বলেছে। তাহলে কি বলা আছে, এবিসি হচ্ছে ক্রমিক সমানুপাতি সংখ্যা, ঠিক আছে, a:b:c। তাহলে a:b এরকম করে বলা আছে, এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি বলা আছে। তাহলে আমরা এটা লিখতে পারি, এবিসি ক্রমিক সমানুপাতি। তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর বীজদ্বয়ের প্রকৃতি জানতে চেয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, a/b সমান b/c, বোঝা গেল এখান থেকে। তাহলে এটা সমান আমরা যদি ধরে নিচ্ছি কে একটা, যেখানে কে একটা কি অশূন্য ধ্রুবক, ঠিক আছে, এটা লিখে নিবে, বা অশূন্য ধ্রুবক, ঠিক আছে। এখানে কি বের করতে, শূন্যস্থান পূরণ করো। তাহলে এটা এ সমান কত হবে, এখানে কোনাকুনি গুণ করো, a/b সমান কে, তাহলে a সমান b কে, আর b/c সমান কে, তাহলে b সমান c কে হয়ে গেল। এবার দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c আছে। তাহলে দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এখানে যদি আমরা a এর জায়গায় b কে বসাই, তাই তো, তাহলে b কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস bx যেমন আছে আমরা রাখলাম bx প্লাস c এর জায়গায় দেখো এখানে c সমান আমরা বার করি b/k হবে। তাহলে c এর জায়গায় আমরা এখানে বসাচ্ছি b/k, এটা সমান 0 দেওয়া আছে দ্বিঘাত সমীকরণের, তাহলে এটা সমান হচ্ছে 0। এবার দেখো কি করব, এখানে আমরা যদি b গুলোকে কমন নিয়ে নিই, কত হবে, kx স্কোয়ার প্লাস x প্লাস 1/k, এটা হবে হচ্ছে 0। তাহলে kx স্কোয়ার প্লাস x প্লাস 1/k এটা সমান 0, ঠিক আছে। এবার পরের পাতায় চলে যাচ্ছি। এইবারে আমরা কি জানি, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কি হয়, সিধর আচার্যের সূত্র যদি প্রয়োগ করি, তাহলে বীজদ্বয়ের প্রকৃতি যদি জানতে চাই, তাহলে কি সিধর আচার্যের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে x সমান আমরা কি লিখতে পারি, এটাই দেখো, x সমান এখানে এর মান কত, a সমান ধরো এখানে k আছে, তাই তো, এই আকারে আছে। b সমান কত আছে, b সমান আছে এখানে 1 ইন্টু x আছে, আর c এর মান আছে এখানে 1/k। তাহলে সিধর আচার্যের সূত্রটা কি হয়, x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তাহলে এখানে আমরা সেই মানটা এখানে বসাচ্ছি, মাইনাস বি মানে -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার, তাই তো, -4 এর মান কত কে, আর সি এর মান 1/k/2a, 2 ইন্টু a মানে এর মান কে, বোঝা গেল। সেই সিধর আচার্যের সূত্রে বসালাম, তবেই তোমরা বীজদ্বয়ের প্রকৃতি জানতে পারবো, না হলে কি করে জানবো। দেখো -1 প্লাস মাইনাস রুট ওভার কে কেটে দাও, তাহলে 1 - 4 রুটের মধ্যে বাই 2k। তাহলে এবার দেখো -1 প্লাস মাইনাস 1 - 4 মানে কত, -3, ছোট থেকে বড় বাদ দিচ্ছি, -3 হবে, তাহলে মাইনাস আসবে বাই 2k। তাহলে দেখো রুটের মধ্যে মাইনাস আছে, ঠিক আছে, রুটের মধ্যে যখন মাইনাস থাকবে সেটা হবে কি অবাস্তব সংখ্যা হয়ে যাবে। এই পুরোটা একটা জটিল রাশি, যেটা তোমাদের হায়ার ক্লাসে আছে, এটা কিন্তু তাহলে অবাস্তব। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কি হবে, এটা x সমান এটা, তাই তো, বীজদ্বয়ের প্রকৃতি যেটা হবে সেটা হবে অবাস্তব, যেহেতু রুটের মধ্যে কি আছে, মাইনাস আছে, বোঝা গেল। রুটের মধ্যে মাইনাস থাকলে বীজদ্বয়ের প্রকৃতি হবে অবাস্তব। তাহলে এইটা কত হবে উত্তর, আচ্ছা শূন্যস্থান পূরণ করতে বলেছে, বীজদ্বয়ের প্রকৃতি হবে অবাস্তব। 3 দাগের কি বলেছে, একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয়, অর্ধেক হয়, তাই তো। ধরো একটা বৃত্ত আছে, তাই তো, তাহলে ধরো এই একটা কেন্দ্র, তাহলে এটা চাপ, ধরো এটা কি এবি চাপ যদি আমি নাম দিই, তাহলে এটা ধরো এটা বৃত্তস্থ কোণ, এটা কি কেন্দ্রস্থ কোণ, তাই তো। তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয়, অর্ধেক হয়। তাহলে উত্তর হবে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা শূন্যস্থান পূরণ করতে বলেছে তোমাদের। তাহলে এবার চারেরটা আমরা দেখে নিই কি বলেছে, x cos θ সমান 1 এবং y cot θ সমান 1 হলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান হবে, ঠিক আছে। x cos θ সমান 1, কি বলা আছে এখানে, x cos θ সমান 1 আর y cot θ সমান এখানে বলা আছে 1, তাহলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান, এটার মান চেয়েছে। তাহলে এখানে কি করব আমরা, x সমান কত বলেছে
1/cos থিটা, খালি এক্সের মানগুলো এখানে বসাবো। ওয়াই সমান 1 কত হবে cot থিটা, বোঝা গেল। তাহলে এক্সের মান কত 1/cos থিটা, মানে আমরা কি জানি sec থিটা, মানে কি sec থিটার অনন্য হচ্ছে কি cos থিটা। তাহলে ওয়াই সমান আমরা কি জানি 1/cot থিটা মানে কি tan থিটা, বোঝা গেল। এইবারে আমরা x² - y² জায়গায় বসাবো। x² মানে কি, x মানে কত sec থিটা পেয়েছে, তাহলে sec থিটার হোল স্কোয়ার মানে কি sec স্কোয়ার থিটা মাইনাস y মানে কত tan থিটা তার স্কোয়ার tan স্কোয়ার থিটা। তাহলে আমরা কি জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা এর মান কত, এর মান হয় 1, বোঝা গেল। তাহলে এটাই হবে উত্তর। দেখো 5এরটা কি বলেছে, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের মধ্যে অন্তর্লিখিত ঘনকের বাহু দৈর্ঘ্য কত। ঠিক আছে, গোলকটার ব্যাসার্ধ বলে দেওয়া আছে 3 সেন্টিমিটার, এই গোলকের মধ্যে অন্তর্লিখিত ঘনকের বাহু দৈর্ঘ্য বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো যদি আমরা ঘনকটাকে আঁকি তাহলে কত হবে, এটা ঘনক ধরো, এইটা ধরো এরকম একটা ঘনক আছে যার গোলক যেটা 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত অবস্থায় আছে। ঠিক আছে, ধরুন একটা ঘনক। এইবার দেখো গোলকটা যদি আমরা আঁকি এরকম, তাই তো, এটা ধরো গোলক। এইবারে যে ঘনকটা, ঠিক আছে, এই গোলকটার ব্যাসার্ধ কত বলে দিয়েছে, গোলকের ব্যাসার্ধ r সমান 3 সেন্টিমিটার বলে দিয়েছে। এইবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই যে ঘনকের কর্ণ কোনটা, ঘনকের কর্ণ এখান থেকে ধরুন এইটা, তাই তো, আমি এটা ডট 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 দিয়ে টানছি, এই যে এই লাইনটা, তাই তো, এটা হচ্ছে ঘনকের কর্ণ হবে, বোঝা গেল। তাহলে এই যে ঘনকের যে কর্ণটা সেটাই কি হয়, গোলকের ব্যাস হয়, ব্যাস হয়ে যাচ্ছে এখানে, তাই তো। এইখানটা এই যে জিনিসটা, এই ধরাটাই মেন জিনিস, এই পয়েন্টটা যে ঘনকের কর্ণ সমান গোলকের ব্যাস। তাহলে ঘনকের কর্ণ সমান গোলকের ব্যাস। তাহলে গোলকের ব্যাসার্ধ কত বলা আছে 3 সেন্টিমিটার, তাহলে গোলকের ব্যাস সমান কত 3 × 2 ব্যাসার্ধ সমান 6 সেন্টিমিটার, এটা গোলকের ব্যাস পেয়ে গেলাম আমরা। আচ্ছা, ঘনকের কর্ণ সমান গোলকের ব্যাস, মানে ঘনকের কর্ণ সমান তাহলে 6 সেন্টিমিটার। এবার ঘনকের কর্ণের সূত্র কি, √3 × a যদি বাহু হয়, মানে ঘনকের বাহু যদি আমরা a সেন্টিমিটার আমরা যদি এখানে ধরে নিই তাহলে কত হবে, a × √3 সমান কত হবে 6 সেন্টিমিটার, তাই তো প্রশ্নানুসারে। তাহলে a সমান কত হবে, বাহু যেটা সেটাই বের করতে বলেছে, 6/√3। তাহলে কি হবে 6 × √3/√3 × √3। আমরা কি করলাম, এখানে করণের নিরসন এখানে করলাম, উপরে আর নিচে √3 দিয়ে গুণ করলাম। এবার দেখো কি করব, √3 × √3 নিচে কত হয় 3 হয়, তাহলে 6√3/3, তাহলে কত হবে 3 দ্বিগুণে কাটো, তাহলে এটা হয়ে যাবে 2√3 সেন্টিমিটার। তাহলে এটাই হবে কি ঘনকের বাহুর দৈর্ঘ্য, বোঝা গেল। তাহলে 6এরটা দেখো কি বলেছে, বিন্যস্ত পরিসংখ্যা বিভাজনের তালিকার ক্ষেত্রে যে শ্রেণী পরিসংখ্যা সবচেয়ে বেশি থাকে তাকে ড্যাশ শ্রেণী বলে। ঠিক আছে, যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি থাকে তাকে কি বলে, সংখ্যাগুরু মানের শ্রেণী বলে, বোঝা গেল। সংখ্যাগুরু মানের শ্রেণী তাকে বলা হয়। তাহলে এটা হবে উত্তর, সংখ্যাগুরু মানের শ্রেণী। ঠিক আছে, দেখো 3 দাগের কি বলেছে, এর মূলধন b এর দ্বিগুণ ও b এর মূলধন c এর 4 গুণ হলে a b c এর লভ্যাংশের অনুপাত হয় 8:4:1। এটা আমাদেরকে বলেছে এটা সত্য না মিথ্যা। ঠিক আছে, তাহলে কি বলা আছে, এর মূলধন b এর দ্বিগুণ, ঠিক আছে, আর b এর মূলধন হচ্ছে কত, b এর দ্বিগুণ, বোঝা গেল, এর দ্বিগুণ, আর b এর মূলধন c এর মূলধনের হচ্ছে 4 গুণ। ঠিক আছে, এটা 2 গুণ, আর এর মূলধন b এর মূলধনের হচ্ছে 2 গুণ। ঠিক আছে, আর b এর মূলধন c এর মূলধনের হচ্ছে 4 গুণ। তাহলে c এর মূলধন আমরা যেটা ছোট সেটা ধরে নেব x, ধরি c এর মূলধন সমান x, তাহলে b এর মূলধন সমান কত হবে 4x, আর a এর মূলধন এটা কত হবে 4x × 2, মানে b এর মূলধনের 2 গুণ, তাহলে 2 × 4x সমান হবে 8x। এইবার দেখো তাদের লভ্যাংশের যে অনুপাতটা, তাদের কি হয়, লভ্যাংশের অনুপাতটা তাদের মূলধনের অনুপাতে সেটা ভাগ হয়ে যায়। তাহলে তাদের মূলধনের অনুপাত কত হয়, তাহলে a:b:c, এদের যে মূলধনের অনুপাত সেটা কত হবে, তাহলে 8x:4x:x। তাহলে এক্সগুলোকে কেটে দাও, তাহলে 8:4:1। দেখো এটাই কি বলেছে, এটাই তাহলে লভ্যাংশের অনুপাত হবে। এটা তাহলে কোশ্চেনে যেটা বলা আছে লভ্যাংশের অনুপাত,
তাহলে কোশ্চেন এটাই বলা আছে, লভ্যাংশের অনুপাত এটাই হবে। তাহলে এটা কি, এটা হবে উত্তরটা সত্য। বোঝা গেল? 2 দাগের বলেছে 3√7 ও 3-এর গুণফল 9√21 হয়। 3√7 × 3, তাহলে এটা করে দেখি। 3√7 × 3 সমান কত? 3 × 3, 3 3 9, আর √7 যেটা পড়ে থাকবে সেটা আমরা আলাদা লিখবো। 9√7 হচ্ছে, কিন্তু উত্তরে বলা আছে কত হবে? 9√21 হবে। তাহলে এটা কি হবে? মিথ্যা, এটা হবে না। এবার দেখো 3-এর দাগেরটা কি বলেছে, দুটি সমানুপাতিক বাহু বিশিষ্ট বহুভুজের অনুরূপ কোণগুলি সমান হলে বহুভুজ দুটি সদৃশ্য হবে। ঠিক আছে, কি বলেছে? বহুভুজের মানে অনুরূপ কোণগুলি সমান হয়, যদি সমানুপাতিক বাহু বিশিষ্ট বহুভুজের অনুরূপ কোণগুলি যদি সমান হয় তাহলে এটা কি হবে? বহুভুজটি সদৃশ্য হবে, এটা সত্য হবে। ঠিক আছে, এবার দেখো দৃষ্টি রেখার সঙ্গে অনুভূমিক রেখা নিচে উন্নতি কোণ উৎপন্ন করে। এটা কি হবে? এটা তো 3-এরটা কত হবে? এটা সত্য হবে। 4-এরটা দেখো দৃষ্টিরেখা, ধরো এটা দৃষ্টিরেখা, তাই তো, এটা তার সঙ্গে দৃষ্টিরেখার সঙ্গে অনুভূমিক রেখা যেটা এইটা, তাই তো, তাহলে সেটা নিচে মানে অনুভূমিক রেখাটা নিচে কি কোণ উৎপন্ন করে? বলা আছে নিচে উন্নতি কোণ, তাহলে অবশ্যই হ্যাঁ এটা উন্নতি কোণ হয়, তাই তো, আর এটা অবনতি কোণ হয়। তাহলে দৃষ্টিরেখার সঙ্গে অনুভূমিক রেখা কি করে? নিচে অনুভূমিক রেখাটা সেটা উন্নতি কোণ উৎপন্ন করে। এটা হবে কি? এটা হবে সত্য। 5-এরটা বলেছে একটি ব্যাসার্ধ, একই ব্যাসার্ধ ও একই উচ্চতা বিশিষ্ট ফাঁপা চোঙের আয়তন নিরেট চোঙের আয়তন অপেক্ষা বেশি। একই ব্যাসার্ধ বলে দিয়েছে এবং একই উচ্চতা বিশিষ্ট ফাঁপা চোঙের আয়তন নিরেট চোঙ অপেক্ষা বেশি হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 5-এরটা। তাহলে আমরা বের করি চোঙের আয়তন কি হয়? এমনি πr²h হয়, তাই তো। তাহলে নিরেট চোঙের আয়তন, নিরেট চোঙের আয়তন ধরে নিই এটা হচ্ছে V1, তাহলে কত হয়? πr²h। ঠিক আছে, ধরো একটা নিরেট চোঙ, এটা ধরো নিরেট চোঙ আছে, ধরো এটা নিরেট চোঙ। ঠিক আছে, এবার ধরো যদি চোঙটা আমি ফাঁপা নিই, বোঝা গেল, ভেতরটা হচ্ছে ফাঁপা আছে, এটা একটা চোঙ, সেম চোঙ, ধরো এই ভেতরটা ধরো এইখানটা ফাঁপা আছে, এই জায়গাটা নেই, মানে খালি তো এই জায়গাটা তোমাদের আছে, এই জায়গাটা আছে উপরটা, তাহলে ভেতরটা হচ্ছে ফাঁপা, এই জায়গাটা হচ্ছে ফাঁপা অংশ। তাহলে কত হয়? তাহলে সে কি হয়? এটা বহির্ব্যাসার্ধ যদি R2 হয় আর অন্তর্ব্যাসার্ধ যদি R1 হয়, তাহলে এটা কি হয়? তার চোঙের আয়তনটা ধরে নিচ্ছি V2 ফাঁপা চোঙের আয়তন π × R2² - R1² × h হয়। বোঝা গেল? আর নিরেট চোঙের কি হয়? এটা আর হয় যদি, মানে এইটাই কি হয়? নিরেট চোঙের সেম আয়তনের, ধরো নিরেট চোঙ আর ফাঁপা চোঙের ক্ষেত্রে এই যে ব্যাসার্ধটা এটাই R2, তাই তো, এটা যদি R2 হয় আর এই ফাঁপা চোঙের ক্ষেত্রে এটা কত? এটা R2, আর এই অন্তর ব্যাসার্ধ যেটা সেটা R1, তাহলে R2 থেকে কি হয়? R1টা বাদ যাচ্ছে, তাই তো, R2² থেকে এখানে R1²টা এখানে আবার বাদ যাচ্ছে এর সাথে, তাই তো, মানে এখানে আমি যদি এটাকে লিখি পাই ভেঙে আগে লিখছি R2² × h গুণ করে দিচ্ছি -πr1² × h, জাস্ট গুণ করে দিলাম। বোঝা গেল? তাহলে দেখো এইটা কি? নিরেট চোঙ যদি এটা ধরি πr2²h, তাই তো, -πr1²h, এই পরিমাণ কি যাচ্ছে? মানে নিরেট চোঙের থেকে ফাঁপা চোঙের ক্ষেত্রে এই পরিমাণটা বাদ চলে যাচ্ছে। তাহলে কি হয়? আমাদের এটা কি আমরা পেলাম? যে ফাঁপা চোঙের আয়তনটা কম হয়ে যাচ্ছে, তাই তো, এটা ফাঁপা চোঙের আয়তন, নিরেট চোঙের আয়তনটা কি হচ্ছে? বেশি হচ্ছে। কিন্তু কোশ্চেনে বলা আছে কি? ফাঁপা চোঙের আয়তন নিরেট চোঙ আয়তন অপেক্ষা বেশি, তাহলে এটা কি হবে? মিথ্যা হবে। ঠিক আছে, 6-এরটা কি বলেছে? একটি পরিসংখ্যা বিভাজনের গড় 10 ইন্টু, এটা বড় সিগমা বা সামেশন বলতে পারো, fi(xi) = 200 হলে মোট পরিসংখ্যা 10। এটা আমাদেরকে বের করতে হবে যে মোট পরিসংখ্যাটা কত। ঠিক আছে, তাহলে কি বলেছে? একটি পরিসংখ্যা বিভাজনের গড় বলে দেওয়া আছে 10, তাই তো। তাহলে এখানে আমরা কি সূত্রটা আমরা কি পেলাম? সূত্র আমরা জানি যে যৌগিক গড় সমান কি? সামেশন অফ fi(xi) বাই সামেশন অফ xi, এটা হচ্ছে মোট পরিসংখ্যা, মোট এই যে xi-টা। তাহলে যৌগিক গড় কত বলে দেওয়া আছে? 10। তাহলে 10 সমান fi(xi) এর মানটা বলে দেওয়া আছে হচ্ছে 200/xi। তাহলে সামেশন বড় সিগমা xi, এটা যদি আমরা ইন্টু 10 এর সাথে যদি আমরা কোনাকুনি গুণ করে দিই সমান কত হবে? 200। তাহলে xi এর ভ্যালুটা কত হবে? 200/10 হবে। তাহলে 200/10 করলে কত হবে? 20।
কিন্তু এখানে ওটাই বলা আছে মোট পরিসংখ্যা কত বলা আছে, এখানে 10 বলা আছে মোট পরিসংখ্যা, তাহলে এটা মিথ্যা। কোশ্চেনে বলা আছে মোট পরিসংখ্যা 10, কিন্তু মোট পরিসংখ্যা কত বেরাচ্ছে, 20 বেরাচ্ছে, তাহলে এটা হবে মিথ্যা। কি বলেছে দেখো, 4 দাগের একেরটা, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার এক সপ্তাহের সুদ 7 টাকা হবে। বোঝা গেল? বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার এক সপ্তাহের সুদ 7 টাকা হবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি পি টাকা, ধরি মূলধন মানে যেটা আছে আসল, ধরি আসল সমান পি টাকা। আচ্ছা, আর সমান কত দেওয়া আছে, সরল সুদের হার যেটা 5% সরল সুদের হারে, তাহলে আর সমান দেওয়া আছে এখানে 5%, আর টাইম দেওয়া আছে টি, কত সময়, তাই তো, তাহলে সময় টি এটা সমান কত দেওয়া আছে, 1 সপ্তাহ দেওয়া আছে। কিন্তু দেখো 1 সপ্তাহ মানে কত, 7 দিন, সেটাকে সবসময় সময়টাকে কি করতে হয়, বছরে নিয়ে যেতে হয়, তাই তো। তাহলে আমরা 7 দিনকে বছরে নিয়ে যাব, তাহলে কি করে নিয়ে যাব, তাহলে আমরা হিসাব করি, তাহলে 365 দিন সমান কত, 1 বছর। তাহলে যদি আমরা এখানে ঐকিক নিয়ম করি, 365 দিন সমান 1 বছর, বা তোমরা একবারও করে দিতে পারো। আর 1 দিন সমান কত, 1/365 বছর, তাহলে 7 দিন 1 সপ্তাহ মানে কত, 7/365 বছর। বোঝা গেল? তাহলে সময় কত বেরাচ্ছে, 7/365 এত বছর, টি কিন্তু সবসময় বছরে দেবে। তাহলে সুদ কত দেওয়া আছে, 7 টাকা। তাহলে আই এর মান দেওয়া আছে কত, আই এর মান হচ্ছে 7, তাহলে আই সমান 7 টাকা, এটা দেওয়া আছে। এইবার আমরা যদি সূত্রে বসাই, সূত্র কি, পি সমান এই আই সমান কত, পি আর টি বাই 100, ঠিক আছে এইটা। তাহলে এবার পি আর টি, পি এর মান বসো, পি তো পিটা বের করতে বলেছে, পি সমান কত, ইন্টু আর এর মান কত দেওয়া আছে 5, টি এর মান এখানে দেওয়া আছে যেটা বেরোলো 7/365, 365টা নিচে লিখছি, আর এখানে 100 যেটা আছে 100টা লিখতে হবে। তাহলে এর কত আই, এটা সমান আই এর মান কত দেওয়া আছে 7 টাকা, তাহলে 7 কেটে দাও, একদম যেটা পারবে কেটে দাও, তাহলে 5 20 100, 5কে 20 দিয়ে কেটে দিলে তাহলে কত হবে, পি সমান এখানে আমি লিখছি, অর পি সমান কত, এখানে 1 আছে মানে 1 × 365 × 20, তাহলে 365 ইন্টু এটা কত হবে, 20 হবে। তাহলে এটা হবে পি এর মান, এইটা এত টাকা, ঠিক আছে, এইটা বেরোলো। তাহলে কি বলেছে, কত টাকার এক সপ্তাহের সুদ 7 টাকা হবে, তাহলে এত টাকার এক সপ্তাহের সুদ হবে কত, 7 টাকা। বোঝা গেল? 4 দিকে 2, একটি যন্ত্রের মূল্য প্রতি বছর 10% অপচয় হয়, তাহলে যন্ত্রটির বর্তমান মূল্য যদি 1000 টাকা হয়, তবে 2 বছর পর যন্ত্রটির মূল্য কত হবে। তাহলে যন্ত্রটির বর্তমান মূল্য বলেছে 1000 টাকা এবং প্রতি বছর 10% অপচয় হয়, তাহলে বর্তমান মূল্য পি এটা ধরেছি সমান 1000 টাকা, তাহলে প্রতি বছর 10% অপচয় হয়, অতএব আর এর মান যেটা হবে সেটা কি 10% করে অপচয় হয়। তাহলে কি বলেছে, 2 বছর পর যন্ত্রটির মূল্য কত হবে, তাহলে টি সময় সমান কত, 2 বছর, অতএব তাহলে 2 বছর পর যন্ত্রটির মূল্য হবে, এটা সমান কি, পি ইন্টু 1 - r/100⁴n, এইটা হবে। তাহলে কি লিখছি, পি ইন্টু পি এর মান কত 1000 ইন্টু 1 - আর এর মান কত 10, তাই তো, 10/100⁴n মানে 2 বছর পর, আর সমান 2 বছর। তাহলে এটাকে এবার হিসাব করি, 1000 ইন্টু 1 - 10/100 মানে 10 10 100 কেটে দাও, 1 - 1 10 মানে কত, 9 10, তাহলে 9 10 হোল স্কোয়ার, তাই তো। তাহলে এটা সমান কত হবে, 1000 ইন্টু 9 9 81 বাই 10 10 100, তাহলে 0 0 কেটে দাও, তাহলে 10 ইন্টু 81 এটা কত হবে, 810 টাকা। তাহলে 2 বছর পর যন্ত্রটির মূল্য হবে 810 টাকা, মানে ওই তোমাদের যে
চক্রবৃদ্ধি সুদ আছে ওতেই লাগাবে, কিন্তু এটা কমে যাচ্ছে যেহেতু, তাহলে আর সমান কি 10% হবে, কমে যাচ্ছে, সেই জন্য এটা আমি ভেতরটা মাইনাস হবে, প্লাস হবে না। ঠিক আছে, যদি বাড়ে কোনো জিনিস, হয়তো কোনো জিনিসের দাম বাড়ছে, তখন এক্ষেত্রে প্লাস হবে। যেহেতু যন্ত্রটির মূল্য কি হচ্ছে, পুরনো হচ্ছে আস্তে আস্তে, সেই জন্য এটা মাইনাস করবে। ঠিক আছে, দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে, A/B সমান 2:3, B/C সমান 4:5 হলে A²/B²/BC এর মান কত? ঠিক আছে, তাহলে আমরা কি করব, A/B এখানে দেওয়া আছে কত, A/B সমান 2:3, B/C সমান 4:5, এটা দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে বলেছে A²/B²/BC এর ভ্যালুটা আমাদের বের করতে বলেছে। তাহলে কি করব, দেখো তাহলে A/B কত বলা আছে, 2/3, B/C বলা আছে 4/5। এবার নিয়মটা হচ্ছে দেখো, এই বি আর এখানে এই যে বি, এটা সমান করবো আমরা। তাহলে সমান করতে গেলে কি হবে, দেখো এখানে 4 আছে, এখানে 3 আছে, তাহলে একে আমরা কি করব, 4 দিয়ে গুণ করব, তাই তো, আর উপরেও তাহলে 4 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে এটা কত হবে, 4 দুগুণে 8, আর এটা হবে নিচে 4 3 12, বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো 4 আছে, একে এবার কত দিয়ে, 3 দিয়ে গুণ করব, তাহলে একে 3 আর নিচেও তাহলে 3 দিয়ে গুণ করব, বোঝা গেল? তাহলে 4 3 উপরে 12 হয়ে যাচ্ছে, নিচে হচ্ছে 15। মেন হচ্ছে এই যে বি নিচে হর, আর এই যে উপরের যে লবটা B/C এর, এই দুটো যেন সমান হয়, তো সেভাবে আমাদেরকে হিসাব করে করতে হবে। তাহলে A/B/C সমান কত হলো, 8:12:15, এটা আমরা লিখতে পারি। এইবার দেখো এই মানটা চেয়েছে A²/B²/BC, তাহলে আমরা এখান থেকে ধরে নিচ্ছি, তাহলে আচ্ছা ধরে নিচ্ছি A সমান কত, 8x, আচ্ছা B সমান ধরে নিচ্ছি 12x, আর C সমান ধরে নিচ্ছি 15x। তাহলে এবার হিসাব করি A²/B²/BC সমান কত হবে, 8x এর হোল স্কোয়ার ইজটু 12x এর হোল স্কোয়ার ইজটু 15x ইন্টু বি মানে 12x, তাহলে 15x, C এর মানটা আগে বসাচ্ছি 15x, আর B এর মানটা কত 12x ইন্টু 12x, এইটা। এবার এটা হিসাব করি, 8 8 64 এক্স স্কোয়ার ইজটু 12 12 144 এক্স স্কোয়ার ইজটু 15 12 5 60 180, ঠিক আছে, এক্স স্কোয়ার। এবার এটাকে কাটাকুটি করো, কত যাবে দেখো, 4 16 64, 4 দিয়ে কাটো, তাহলে এক্স স্কোয়ারগুলো কেটে গেল, 4 3 12 24, 4 6 24 ইজটু 4 4 16 20, 4 5 20, তাহলে 16 36 আর 45, ঠিক আছে। তাহলে 16:36:45, তাহলে এটাই হবে কি উত্তর, মানে A²/B²/BC এর মান কত হবে, 16:36:45, এটাই হবে উত্তর। ঠিক আছে, চারেরটা দেখো কি বলেছে, x/y এবং x সমানুপাতিক y দেওয়া আছে এবং x সমানুপাতিক z দেওয়া আছে হলে প্রমাণ করো যে, মানে এগুলো কি আছে, সরল ভেদে আছে, প্রমাণ করো যে x সমানুপাতিক y মাইনাস জেড, এর সাথেও কিন্তু y মাইনাস জেড এর সাথেও কিন্তু সরল ভেদে তোমাদের থাকবে। তাহলে এখানে কি বলা আছে দেখো কোশ্চেনে, চারেরটা x সমানুপাতিক কত বলা আছে y, আর x সরল ভেদে আছে কার সাথে, জেড এর সাথেও আছে। তাহলে আমাদের দেখাতে বলেছে x y মাইনাস জেড এর সাথে সরল ভেদে এটা থাকবে। তাহলে এটাকে আমরা কি করে করব, তাহলে x সমান এটা আছে x, এটাকে আমরা কি লিখতে পারি, x সমান k1 ইন্টু y, যেখানে k1টা কি একটা অশূন্য ধ্রুবক, তাহলে x সমান এটা লিখতে পারি আমরা কি k2 ইন্টু জেড, তাই তো, যেখানে হচ্ছে k1 k2 সমান অশূন্য ধ্রুবক, বোঝা গেল? এটা আমরা লিখে দিলাম। তাহলে এবারে কি করব দেখো, তাহলে কি দুটো x এর মান, তাহলে আমরা লিখতে পারি কি k1y সমান k2 ইন্টু জেড, বা এখান থেকে আমরা লিখতে পারি y সমান কত লিখতে পারি, k2, এই k1টাকে যদি আমরা ওদিকে নিয়ে যাই k2/k1 ইন্টু জেড, এটা আমরা লিখে দিলাম, বোঝা গেল? তারপরে দেখো আবার কি বলেছে, এবার y মাইনাস জেড বলেছে, তাহলে আমরা লিখছি এখানে y মাইনাস জেড, এটা সমান কি লিখছি, y এর মানটা কি k2/k1 ইন্টু জেড। এইবার দেখো k2/k1টাকে আমরা একটা লিখতে পারি k ইন্টু জেড, ঠিক আছে, k2/k1 তাকে আমরা এর জায়গায় আরেকটা ধ্রুবক পদ বসাতে পারি, ঠিক আছে, কনস্ট্যান্ট তো k ইন্টু জেড, তাহলে y এর জায়গায় আমি বসালাম এখানে kz মাইনাস জেড যেটা আছে লিখে দিলাম। তাহলে এখান থেকে যদি আমরা জেড কমন নিই তাহলে কত আসবে, k-1, বোঝা গেল? তাহলে y মাইনাস জেড সমান জেড ইন্টু k-1। এখান থেকে আমরা যদি
জেডের মানটা বের করি, তাহলে জেড সমান কত হবে, ওয়াই মাইনাস জেড বাই কে মাইনাস ওয়ান। কে মাইনাস ওয়ান কোথায়, এর নিচে চলে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে জাস্ট জেডের মানটা এখানে বের করে ফেললাম। এইবার দেখো এটা এই যে 2 নম্বর সমীকরণ, ধরো এটা 2 নম্বর সমীকরণ দাও, এটা 1 নম্বর সমীকরণ দাও, তাহলে জেডের মান 2 নং সমীকরণে বসিয়ে পাই কত পাবো, 2 নম্বর সমীকরণটা কি, এক্স সমান k2 ইন্টু জেড। ঠিক আছে, তাহলে k2 এর জায়গায় এটা বসাচ্ছি, জেডের জায়গাটা বসাচ্ছি, সমান k2 ইন্টু কত, জেডের মান y মাইনাস জেড বাই k1, তাই তো, k মাইনাস ওয়ান। এইবার দেখো তাহলে x সমান আমরা কি পেলাম, x সমান k2 বাই k মাইনাস ওয়ান, কে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস জেড, এটাকে লিখতে পারি, তাই তো। এইবার দেখো যে k2 বাই k মাইনাস ওয়ান, এটা কি, এটা ধ্রুবক, k2 ধ্রুবক, k ধ্রুবক, ঠিক আছে, আর ওয়ানও ধ্রুবক, তাহলে এই যে ধ্রুবকটা এর জায়গায় আরেকটা আমি কিছু লিখতে পারি, তাহলে x সমান আমরা লিখতে পারি কি, ধরো k ড্যাশ ইন্টু ওয়াই মাইনাস জেড, এটা লিখতে পারি, বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x, এই ধ্রুবকটাকে যদি ওঠাই তাহলে কি হয়, সরল ভেদের এই সমানুপাতিক চিহ্নটা দিলাম, তাহলে এটা হবে ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, তাহলে পুরো অঙ্কটা বোঝা গেল কিভাবে করতে হবে। এবার দেখো 5 দাগের অঙ্কটা কি বলেছে, দেখো একটি আয়তক্ষেত্রে এবিসিডি এর অভ্যন্তরে ও এমন একটি বিন্দু যেন ওবি সমান 6 সেন্টিমিটার, ওডি সমান 8 সেন্টিমিটার, ওএ সমান √19 সেন্টিমিটার হয়, তাহলে ওসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কি বলা আছে এখানে, এবিসিডি একটা আয়তক্ষেত্র, এখানে বলা আছে এবিসিডি একটা আয়তক্ষেত্র, এখানে বলে দেওয়া আছে যেখানে এ বি সি ডি, তাহলে ও এর মধ্যস্থ এমন একটা বিন্দু আমি নিলাম এখানে, ও কি বলেছে, ওবি সমান 6 সেন্টিমিটার, ওবি সমান এখানে 6 সেন্টিমিটার, ওডি সমান 8 সেন্টিমিটার, তাহলে এটা সমান 8 সেন্টিমিটার, ও এ সমান 19 সেন্টিমিটার, তাহলে এটা 19 ধরো আর √19, তাহলে ও সি এর দৈর্ঘ্য কত, তাহলে ও সি এর এই জিনিসটার দৈর্ঘ্য কত। ঠিক আছে, এটা এখানে এরকমভাবে বলা আছে। তাহলে আমরা কি জানি যে এটা কিন্তু দুটো কিন্তু কর্ণ নয়, ঠিক আছে, এটা সরল রেখা চলে এলো ঠিকই, কিন্তু এরকম কিন্তু ছবিটা হবে না, ধরো তোমরা একটু উপর নিচে করে ওটা করবে, জানো রেখা এইটা কিন্তু একই রেখায় নাও থাকতে পারে, থাকবে না এখানে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হবে, আমরা জানি কি ও এ সমান আছে, ওবি সমান কত দেওয়া আছে এখানে, ওবি সমান এটা 6 দেওয়া আছে, ওডি সমান 8 দেওয়া আছে, আচ্ছা ও এ সমান √19 দেওয়া আছে, তাহলে ও সি এইটা বের করতে বলেছে, ও সি এর দৈর্ঘ্য কত। তাহলে আমরা কি জানি, ও এ স্কোয়ার ও বি, আচ্ছা ও এস বি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে সমান কি জানি, ও এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার হয়। তাহলে এবার দেখো ওবি স্কোয়ারের মানটা বসা, ওবি মানে কত 6, 6 স্কোয়ার প্লাস ওডি মানে 8 স্কোয়ার, সমান এখানে ও স্কোয়ার কত √19 হোল স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, তাহলে ওসি স্কোয়ারের মানটা বের করতে বলেছে। তাহলে এটাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে চলে আসি, ওসি স্কোয়ার প্লাস, এবার দেখো √19 হোল স্কোয়ার মানে কত 19 হবে, রুট আছে তার আবার স্কোয়ার মানে 19, সমান এবার কত 6 6 এখানে 36 প্লাস 8 8 64, তাই তো। তাহলে এখানে ও সি স্কোয়ার সমান এখানে কত হবে 36 প্লাস 64 মাইনাস 19, তাহলে হচ্ছে 36 প্লাস 64 মাইনাস 19, তাহলে এটার মান কত হবে, এটা হচ্ছে 100, 100 মাইনাস 19 এটা হবে 81, তার মানে তাহলে ও সি সমান কত হবে √81, তাই তো। তাহলে √81 এর মান কত 9, তাহলে ও সির ভ্যালু হবে কত, এটা হবে 9 সেন্টিমিটার। ঠিক আছে, এইটা হবে 9 সেন্টিমিটার, এককটা কিন্তু সবসময় লিখবে। 6 দাগে দেখো কি বলেছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের একজোড়া বিপরীত কোণের অনুপাত 2:3 হলে কোণ দুটির মান নির্ণয় করো। ঠিক আছে, কি বলেছে, বৃত্তস্থ কোণ বলে দেওয়া আছে, তাহলে বৃত্তস্থ কোণের ক্ষেত্রে কি হয়, বৃত্তস্থ চতুর্ভুজ বলে দেওয়া আছে, তাহলে বৃত্তস্থ ধরো চতুর্ভুজ যে কোনো ধরে আমরা যদি আঁকি, বৃত্তস্থ চতুর্ভুজের কি হয়, বিপরীত কোণগুলোর পরস্পর সম্পর্ক হয় বা বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে বিপরীত একজোড়া বিপরীত কোণের অনুপাত কি বলে দেওয়া আছে 2:3 বলে দেওয়া আছে। তাহলে যদি এটা ধরো 2x হয় তাহলে এটা হচ্ছে 3x, তাহলে আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের
বিপরীত কোণগুলির কি হয়, বিপরীত কোণগুলি সম্পূরক হয় পরস্পর, পরস্পর কি হয়, সম্পূরক হয়। তাহলে কি হয়, অতএব প্রশ্নানুসারে কি হয়, 2x প্লাস 3x বিপরীত কোণগুলো, তাই তো 2x আর 3x দুটো বিপরীত কোণ 180 ডিগ্রি। তাহলে হচ্ছে 5x সমান কত হবে, 180, x সমান 180/5, তাহলে এটা কত হবে, 5 × 3 = 15, 3 × 5 = 30, তাহলে 36 ডিগ্রি হবে। বোঝা গেল? তাহলে কোণ দুটির মান নির্ণয় করো। তাহলে x সমান এটা কিন্তু 36 ডিগ্রি বেরিয়েছে। তাহলে কোণ দুটি কি, তাহলে কোণ দুটি হলো সমান 2x সমান 2 × 36, মানে একটা হবে 72 ডিগ্রি, আর একটা হবে কি 5x সমান 5 × 36 ডিগ্রি। তাহলে 5 × 30, 3 × 5 = 15, 16 × 18, 180 ডিগ্রি। ঠিক আছে, একটা 72 ডিগ্রি হবে, একটা হবে 180 ডিগ্রি। 7 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সি ডি যা দুটি পরস্পর ই বিন্দুতে লম্ব, বিএসি সমান 49 ডিগ্রি হলে এ বি ডি এর মান নির্ণয় করো। বোঝা গেল? তাহলে এখানে জ্যা দুটো কি বলে দিয়েছে, পরস্পর লম্ব বলে দিয়েছে 7-একটা। ঠিক আছে, তাহলে ও কেন্দ্র একটা ধরো বৃত্ত আছে, ধরো সাপোজ একটা বৃত্ত আছে ও কেন্দ্র, যার কেন্দ্র ও, তাহলে তার জ্যা দুটো কি বলে দিয়েছে, পরস্পর লম্ব। ধরো এ বি আর সিডি ধরো দুটো জ্যা, এটা ধরো এ বি, এটা ধরো হচ্ছে সিডি। ঠিক আছে, দুটো জ্যা পরস্পর ই বিন্দুতে লম্ব। এইবারে কি বলেছে দেখো, বিএসি এইটা বলে দিয়েছে হচ্ছে 49 ডিগ্রি। যদি বলে দেয় তাহলে আমাদের কি বের করতে বলেছে, এবিডি এর ভ্যালু, এবিডি এই কোণটা আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, এইটা বলে দেওয়া আছে হচ্ছে 49 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বিএডি এর ভ্যালু বের করতে বলেছে। এইবার দেখো কি করে করব অঙ্কটা। এইটা কত, সমকোণ, তাহলে ত্রিভুজ ডিইবি এর ক্ষেত্রে তাহলে কত, বিইডি, কোণ বিইডি সমান 90 ডিগ্রি। কেননা যেহেতু এবি ও সিডি জ্যা দুটি একে অপরের উপর লম্ব। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ ডিইবি বা বিইডি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এইবার দেখো আমাদের এবিডিটা বের করতে বলেছে, এবিডি, তাই তো ত্রিভুজ। এইবার দেখো আমরা কি জানি, বিসি চাপের ক্ষেত্রে কোনো বৃত্তের একই চাপের উপর অবস্থিত দুটো বৃত্তস্থ কোণের মান কি হয়, সেম হয়, তাই তো। তাহলে কি হয়, এখানে আমরা লিখতে পারি সিএবি বা বিএসি সমান আমরা কি লিখতে পারি, সিডিবি। ব্যাপারটা বোঝা গেল? তাহলে যেহেতু কোনো বৃত্তের একই চাপের উপর অবস্থিত সব পরিধিস্থ কোণ সমান, অতএব আমরা কি লিখতে পারি, কোণ বিএসি, মানে এই কোণটা বিএসি। ঠিক আছে, এই কোণটা মানে এই চাপটা আমরা যদি নিই, তাহলে এই কোণটা আর এই চাপের উপর কি হয় দেখো, এই কোণটাও আছে, তাহলে সিডিবি লিখতে পারি, সিডিবি। বোঝা গেল? তাহলে আবার এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইটা কত, সিডিবি, এটা কত, বিএসির মান কত, 49 ডিগ্রি বলা আছে, তাহলে সিডিবিও কত হবে, 49 ডিগ্রি হয়ে যাবে, ডি। তাহলে অতএব এবিডি সমান কত হবে, এ বিডি কত হবে, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো 180 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি, তাহলে 180 থেকে আমরা বাদ দেবো এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস এটা 49 ডিগ্রি, তাহলে এটা 49 ডিগ্রি আমরা লিখে নিলাম, তাহলে এটা বাদ দিচ্ছি। বোঝা গেল? তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 49 মানে হচ্ছে 139 ডিগ্রি। ঠিক আছে, 139 ডিগ্রি মানে এটা হবে কত, 41 ডিগ্রি হবে। তাহলে এবিডি এর ভ্যালু হবে কত, 41 ডিগ্রি। তাহলে এটাই হবে উত্তর। ব্যাপারটা বোঝা গেল? এইভাবে করতে হবে। 8 দাগের অঙ্কটা কি বলেছে দেখো,
কস টু দি পাওয়ার 4 আলফা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 আলফা সমান 1/3 হলে সাইন স্কোয়ার আলফা সমান কত? ঠিক আছে, তাহলে কস টু দি পাওয়ার 4 আলফা কত বলেছে? কস টু দি পাওয়ার 4 আলফা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 আলফা সমান 1/3 হলে সাইন স্কোয়ার আলফা সমান কত? সাইন স্কোয়ার আলফা সমান কত বের করতে বলেছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? কস স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার সমান 1/3 এভাবে লেখা যায়। এবার দেখো এইটাকে এ ভাবো, এর হোল স্কোয়ার মাইনাস এটাকে বি ভাবো, বি এর হোল স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান কত? 1/3। তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান কি 1, এটা জানি। তাহলে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান 1/3। তাহলে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান 1/3। এইবার দেখো কি মান চেয়েছে? সাইন স্কোয়ার আলফার ভ্যালুটা বের করতে চেয়েছে। তাহলে এখানে দেখো যে কসটা আছে একে আমরা সাইনে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, মাইনাস যেটা আছে লিখছি সাইন স্কোয়ার আলফা সমান 1/3। তাহলে এখানে কি করতে পারি? তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা সমান 1/3। তাহলে এখানে কত হবে? মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা সমান কত? 1/3 মাইনাস 1, তাই তো, সমান কত হবে? এটা মাইনাস 2/3। তাহলে এখানে মাইনাস দুটো থেকে দুপাশ থেকে যদি আমরা কেটে দিই, ক্যান্সেল করে দিই, তাহলে 2 সাইন স্কোয়ার আলফা সমান 2/3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? সাইন স্কোয়ার আলফা সমান কত? 2/3 বাই এই যে 2টাকে যদি আমরা নিচে নামিয়ে দিই তাহলে 2 কেটে যাবে, তাহলে 1/3। বোঝা গেল? সাইন স্কোয়ার আলফা সমান 1/3। তাহলে সাইন আলফা সমান কত হবে? 1/√3। সাইন স্কোয়ার আলফার মান চেয়েছে, তাই তো। তাহলে সাইন স্কোয়ার আলফা মান কত হবে? এটা 1/3, সাইন আলফা নয়। সাইন স্কোয়ার আলফার ভ্যালু তোমাকে এখানে বের করতে বলেছে, সাইন স্কোয়ার আলফা। তাহলে এটা হবে সাইন স্কোয়ার আলফার ভ্যালুটা হবে 1/3। এইটাই হবে উত্তর, ঠিক আছে। দেখো 9 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। একটি সমকোণী চৌপলের 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল, আচ্ছা 9, এবিসি একটি ত্রিভুজ হলে tan a/2 ইন্টু tan b প্লাস c/2 প্লাস cot a/2 ইন্টু cot b প্লাস c/2 এর মান নির্ণয় করো। ঠিক আছে, এবিসি একটা ত্রিভুজ বলে দেওয়া আছে, ঠিক আছে, এবিসি একটা ত্রিভুজ বলে দিয়েছে। তাহলে কি বের করতে বলেছে আমাদের? tan a/2 ইন্টু tan b প্লাস c/2 প্লাস cot a/2 ইন্টু cot b প্লাস c/2, ঠিক আছে, এটা বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি? ত্রিভুজের এবিসি ধরে একটা ত্রিভুজ এখানে দেওয়া আছে, ছোট্ট করে আঁকি। তাহলে এটা এ, এটা বি, এটা সি। তাহলে আমরা কি জানি? এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। এইটা এখানে ইউজ করতে এখানে হবে। তাহলে এখানে বি প্লাস সি সমান কত? বি প্লাস সি সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস এ। এইটা আমরা লিখবো। তাহলে বি প্লাস সি এর জায়গায় আমরা এই ভ্যালুটা আমরা হচ্ছে এখানে কিন্তু বসাবো। তাহলে এখানে হিসাব করি। তাহলে tan a/2 ইন্টু tan, তাহলে 180 ডিগ্রি মাইনাস a/2 প্লাস cot a/2 ইন্টু cot, এটার ক্ষেত্রে আমরা সেম বসাবো 180 ডিগ্রি মাইনাস a/2, মানে বি প্লাস সি এর জায়গায় ওটা বসালাম। তাহলে tan a/2 ইন্টু tan, এবার দেখো তাহলে এটা মানে কি 180/2 মাইনাস a/2 মানে কত হবে? 90। 180/2 মানে 90 মাইনাস a/2 মানে এটাকে ভেঙে দিচ্ছি, প্লাস cot a/2 ইন্টু cot, এটা কত? এটাও সেম 90 মাইনাস a/2। তাহলে এবার দেখো tan a/2 ইন্টু tan 90 ডিগ্রি, এটা মানে এটা a/2টাকে থিটা হবো, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? cot থিটা, মানে cot a/2 প্লাস cot a/2 ইন্টু cot 90 ডিগ্রি মাইনাস a/2 মানে কি? সেরকমভাবে tan a/2, তাই তো। তাহলে এটা সমান কত হবে? tan a/2 ইন্টু cot a/2 মানে কত? tan a/2 ইন্টু cot a/2 মানে কত? 1/tan a/2 লিখতে পারি, প্লাস এখানে cot a/2 ধরো, এটা লিখো, যে কোনো একটাকে ভাঙতে পারো তুমি, tan a/2 কেও ভাঙতে পারো, cot a/2 কেও ভাঙতে পারো, একই, এমন একে অপরের অনন্য। তাহলে একে অপর কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। এটা কেটে দাও, এটা কেটে দাও, তাহলে 1 প্লাস 1, এটা হবে 2 উত্তর, ঠিক আছে। তাহলে এবার দেখো 10এরটা কি বলেছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 88 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 2 ডেসিমিটার, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। এটা বের করতে বলেছে। যদি
তির্যক উচ্চতা 2 ডেসিমিটার হয় এবং ভূমির পরিধি 88 সেন্টিমিটার হয়, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু এখানে বলে দেওয়া আছে, তাহলে লম্ববৃত্তাকার এখানে শঙ্কু যদি এখানে বলে দেওয়া আছে, তাহলে ধরো এইটা লম্ববৃত্তাকার শঙ্কু যার ভূমির পরিধিটা বলে দিয়েছে আমাদের 88 সেন্টিমিটার, আর তির্যক উচ্চতা বলে দেওয়া আছে 2 ডেসিমিটার। 2 ইউনিটটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে এখানে। তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করবে কত। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি কি, পাই আর এল, তাই তো। আর হচ্ছে ব্যাসার্ধ এই আর, আর এলটা হচ্ছে কি তার যে এটা তির্যক উচ্চতা যেটা সেটা এল, ঠিক আছে। তাহলে এখানে এল সমান কত দেওয়া আছে, 2 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। তাহলে ডেসিমিটারকে 20 সেন্টিমিটার নিয়ে যাবে, যেহেতু এখানে সব সেন্টিমিটারে আছে। তাহলে এবার দেখো এখানে ভূমির পরিধি বলে দেওয়া আছে 88 সেন্টিমিটার, তাহলে পরিধি, ভূমির পরিধি সমান 88 সেন্টিমিটার। অতএব প্রশ্নানুসারে 2 পাই আর সমান কত, 88। তাহলে এখান থেকে আমরা পাই আর বের করব, 88/2 মানে 44 সেন্টিমিটার, তাই তো। অতএব বক্রতলের ক্ষেত্রফল কত, পাই আর এল, তাই তো। তাহলে পাই আর এল সমান কত, এখানে লিখেছি পাই আর এল যেটা, তাহলে পাই আর এর ভ্যালু কত, 44, আর এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে 20, তাহলে 44 × 20 কত হবে, সেটা 2 4 8, তাহলে 880 কি হয় বর্গ সেমি বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। এবার দেখো কি বলেছে 11টা কি বলেছে দেখো, একটি সমকোণী চৌপলের, ঠিক আছে, একটি সমকোণী চৌপলের 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল যথাক্রমে 12 বর্গ সেন্টিমিটার, 15 বর্গ সেন্টিমিটার এবং 20 বর্গ সেন্টিমিটার। চৌপলটির আয়তন কত, ঠিক আছে। 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল বলে দিচ্ছে এখানে, ঠিক আছে। 12 বলেছে, 15 বলেছে, 20 বলেছে, তাহলে চৌপলটির আয়তন বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে সমকোণী ধরো একটা চৌপল দেওয়া আছে, আগে ছবিটা আঁকি, এই ধরো আছে, ঠিক আছে। তাহলে এটা ধরো সমকোণী চৌপল এরকম ধরো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে সমকোণী চৌপলে ধরো 12, 15 আর 20 দেওয়া আছে দুটোর। ধরে নাও এটা লেন্থ, এটা ধরো ব্রেথ, এটা ধরো হাইট, ঠিক আছে। ধরি চৌপলের, সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে এল, বি ও এইচ সেন্টিমিটার, তাই তো। এটা দেওয়া আছে, সব সেমিতে দেওয়া আছে। অতএব কি বলা আছে, প্রশ্নানুসারে 3টে সন্নিহিত তলের ক্ষেত্রফল দেওয়া আছে, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে একটা, প্রস্থ ইন্টু উচ্চতা, আর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা দেওয়া আছে সন্নিহিত তলের ক্ষেত্রফল। তাহলে কত কত দেওয়া আছে, ধরো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে আমি এল ইন্টু বি করছি, এটা ধরো দেওয়া আছে আমার 20, ঠিক আছে, 20 বর্গ সেমি দেওয়া আছে। আচ্ছা, এল ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তাই তো। তাহলে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা যেটা হয়, এইটা আমরা ধরো আমরা দিচ্ছি এটা 15, যে কোনো একটা দিতে পারো তোমরা। আর এখানে হচ্ছে বি ইন্টু এইচ, তাই তো, প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে 12 দেওয়া আছে, ঠিক আছে, 12 বর্গ সেমি। তাহলে 3টে সন্নিহিত তলের ক্ষেত্রফল এরকম যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি করব, তার আয়তনটা নির্ণয় করব। তাহলে চৌপলের আয়তন, আচ্ছা এটা 1 নম্বর সমীকরণ দাও, এটা 2, এটা 3, ঠিক আছে। তাহলে আমরা কি করব, 1 × 2 × 3 করে পাই, কত পাই, তাহলে এল ইন্টু বি ইন্টু এল ইন্টু এইচ ইন্টু বি ইন্টু এইচ, এটা কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি 20 × 15 × 12, এটা পাচ্ছি। তাহলে এবার দেখো কি করব, দেখো দুটো এল, দুটো বি, দুটো এইচ, সবগুলো দুটো দুটো করে আছে, গুণ আকারে আছে, তাহলে কি হবে, এল স্কোয়ার বি স্কোয়ার এইচ স্কোয়ার, এটা হবে। তাহলে 20 × 15 × 12, এটা যদি গুণ করো এটা আসবে 30, 300, 36, তাহলে এটা আসবে 3600, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এল বি এইচ এর হোল স্কোয়ার লিখতে পারি, যেহেতু গুণ আকারে আছে, এটা সমান আসবে 3600। তাহলে এল ইন্টু বি ইন্টু এইচ সমান কত আসবে, √3600 সমান কত হবে, 6 6 36 60। দেখো
তাহলে ঘনকের আয়তন, এই সমকোণী চৌপলের আয়তন কি হয়, সমকোণী চৌপলের আয়তন ভি সমান কি হয়, এল ইন্টু বি ইন্টু এইচ, এটাই হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দেখো তাহলে এল বি এইচ এর মানটাই পেয়ে গেলাম, এটা কত হবে 60 ঘন সেমি, তাহলে এটাই হবে উত্তর। ব্যাপারটা বোঝা গেল? তাহলে তিনটে যদি আমরা গুণ করে দিই দুপাশে তাহলে আমরা পেয়ে যাবো, তার যদি বর্গ করে দিই তাহলে ওটা আয়তনটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, কিছুই না অঙ্কটা। এবারে 12টা কি বলেছে, লাস্ট সংক্ষিপ্তের যে লাস্ট অঙ্ক। ঠিক আছে, কি বলেছে দেখো, 11, 12, 14 এই যে এগুলো দেওয়া আছে, এই রাশিগুলি ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো এবং তাদের মধ্যমা 24 হলে এক্স এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাদের মধ্যমা বলে দিয়েছে 24, তাহলে এক্স এর মানটা কত বলে, তাহলে এই রাশিগুলোর আমরা কি করবো, মধ্যমা বের করব। এখানে মধ্যমা কোনটা হচ্ছে দেখবো, তাহলে সেটা সমান 24 করে সেখান থেকে এক্স এর মানটা বের করবো। তাহলে আগে রাশিগুলো যেগুলো আছে সেগুলো আমরা লিখে নিই। এখানে কত কত এখানে বলা আছে, এখানে রাশিগুলো বলা আছে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো বলে দেওয়া আছে। তাহলে 11, 12, 14, তাহলে এক্স মাইনাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 9, 32, 38 আর 47। ঠিক আছে, তাহলে এখানে কটা রাশি আছে এখানে গুনে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা রাশি আছে। অতএব যেহেতু রাশিগুলির সংখ্যা সমান 9, ঠিক আছে, এবং এটি একটি কি অযুগ্ম সংখ্যা 9টা, তাই তো, অযুগ্ম সংখ্যা, অতএব একটি মাত্র মধ্যমা থাকবে, তাই তো, একটি মাত্র মধ্যমা থাকবে। কেননা কি অযুগ্ম সংখ্যা হলে কি হয় আমরা জানি কি একটা মধ্যমা থাকবে, যুগ্ম হলে কি দুটো মধ্যমা থাকবে, তাই তো। তাহলে অতএব এবং কি লিখব, মধ্যমাটি হবে সমান কত, n+1/2 তম পদ সমান কত, n+1, n এর মান কত 9, তাহলে 9+1/2 সমান কত 10/2, মানে 5তম পদ। এততম পদটা হবে মধ্যমা। তাহলে 5তম পদটা আমরা দেখে নিই কত আছে এখানে হিসাব করে, 1, 2, 3, 4, 5, তাহলে এইটা হচ্ছে পঞ্চম পদ, তাহলে এইটাই হবে মধ্যমা x+4 যেটা। তাহলে অতএব মধ্যমা কত বলে দেওয়া আছে 24, মধ্যমা সমান 24 বলে দেওয়া আছে। অতএব এখানে শর্তানুসারে x+4 সমান 24, তাই তো। এখান থেকে আমরা যদি বার করি x এর মানটা, x সমান কত হবে 24 - 4 সমান কত হবে 20, তাহলে অতএব x এর মানটা হবে 20, অতএব x সমান 20, x এর ভ্যালুটাই বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এটাই হবে উত্তর। তাহলে দেখো সংক্ষিপ্তের সব অঙ্কগুলো করিয়ে দিলাম এখানে, বহু বিকল্প ধর্মী, ঠিক আছে, শূন্যস্থান পূরণ, সত্য না মিথ্যা, তারপরে এখানে যে সংক্ষিপ্ত 10টা অঙ্ক, এখানে টোটাল আছে 12টা অঙ্ক, 12টা অঙ্কই কিন্তু আমি এখানে ধরে ধরে প্রত্যেকটা করিয়ে দিলাম। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা ডাউট থাকে, কোয়ারি থাকে, নিচে কমেন্ট করে জানাও। আর এরপরে আমি যে মডেল কোশ্চেনগুলি আছে তোমাদের একে একে করে আমি তোমাদের প্রত্যেকটা সলভ করে দেবো। ঠিক আছে।